আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের সোশিওলজি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটি নামে পরিচিত ফার্স্ট সেমিস্টার সোশিওলজি মেজর পেপারে তোমাদের সামনে সাজেশন উপস্থাপন করব। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ট্রোডিউসিং সোশিওলজি। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের সামনে সিলেবাস ও সাজেশন আমরা তুলে ধরবো, একটি ভিডিওতে যদি সম্ভব হয় তুলে ধরবো, অথবা আলাদা আলাদা ভিডিওতে আমরা তুলে ধরবো। তবে প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমরা তৈরি করি, তোমরা প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমাদের যে ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে সেই ধরনের প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। এবার চলো দেখে নিই সিলেবাস। তোমাদের সিলেবাসে কী কী রয়েছে সেটা আগে দেখে নাও। এটা পুরো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য, আদার অন্য কোনো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এই ভিডিওটি ফলো করবে না। দেখো, 2024 তোমাদের ইন্ট্রোডিউসিং সোশিওলজি, তোমাদের ইউনিট 1-এ রয়েছে সোশিওলজি ডিসিপ্লিন অ্যান্ড পার্সপেক্টিভ, অর্থাৎ সমাজবিজ্ঞান, শৃঙ্খলা এবং দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি। তোমাদের এরপরে 1-1-এ রয়েছে সমাজবিজ্ঞানের উত্থান, 1-2-এ রয়েছে সমাজবিজ্ঞান এবং সাধারণ জ্ঞান, সমাজতাত্ত্বিক কল্পনা, 1-2-এ 1-3-তে রয়েছে সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃবিজ্ঞান সম্পর্ক। এরপরের প্রশ্ন কিছু মৌলিক ধারণা, ইউনিট 2-এ। ইউনিট 2-এর 1-এ তোমাদের রয়েছে ব্যক্তিগত ও সামাজিক গোষ্ঠী, 2-এ রয়েছে সংস্কৃতির ধারণা, অর্থ, উপসংস্কৃতি, কাউন্টার কালচার, সাংস্কৃতিক বিলম্বন। এরপরে 2-3-তে তোমাদের রয়েছে সামাজিকীকরণ, ধারণা, প্রক্রিয়া এবং সংস্থা। 4-এ রয়েছে সামাজিক প্রক্রিয়া, একীভূত ও বিচ্ছিন্ন। 5-এ রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ এবং প্রকার ও সংস্থা। এরপরে 6-এ তোমাদের রয়েছে সামাজিক পরিবর্তন, ধারণা এবং তত্ত্ব, লিনিয়ার ও চক্রাকার। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা এবার সাজেশনের প্রশ্নগুলো দেখে নাও। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। তোমাদের ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, সমাজতত্ত্বের উত্থান বা উদ্ভব সম্পর্কে আলোচনা করো, এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। 2 নম্বর প্রশ্নের তোমাদের রয়েছে 2 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা, সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো, অথবা সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের পরিধি সম্পর্কে আলোচনা করো, এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। এরপরে তোমাদের 1-2 অধ্যায়ে তোমাদের রয়েছে 3 নম্বর প্রশ্ন, শিক্ষার বিষয়ে সমাজতত্ত্বের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, অথবা একটি শিক্ষামূলক শাস্ত্র হিসাবে সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানের উত্থান সম্পর্কে আলোচনা করো। আরও অথবা প্রশ্ন আছে। তারপরে 4 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো। তারপরে 3-তে তোমাদের রয়েছে সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো, অথবা সমাজতত্ত্ব নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো বা পার্থক্য আলোচনা করো। এরপরে 6 নম্বর প্রশ্নে তোমাদের 6 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো, অথবা সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের পার্থক্য আলোচনা করো। তারপরে তোমাদের ইউনিট 2-এ তোমাদের রয়েছে 2-এর 1-এ রয়েছে সামাজিক গোষ্ঠীর কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। এখানে অথবা দেওয়া রয়েছে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন ধরনগুলি আলোচনা করো, আরও অথবা আছে। তারপরে প্রশ্ন দেখো, নির্দেশক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠীর সংজ্ঞা ব্যাখ্যা দাও। সমাজে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে আলোচনা করো, অথবা সমাজে প্রাথমিক গোষ্ঠীর তাৎপর্য লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য লেখো। এখানে অথবা প্রশ্ন। তারপর 13 নম্বর প্রশ্ন, গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর প্রশ্ন, সমাজে গৌণ গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপর 2 নম্বর তোমাদের 2-এর 2 অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন,
ব্যক্তি জীবনে, সমাজ জীবনে বা গোষ্ঠী জীবনে সংস্কৃতির গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে 17 নম্বর প্রশ্ন, সংস্কৃতির উপাদান সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, উপসংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক বিলম্বনের ধারণা ব্যাখ্যা করো। 20 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক ব্যবধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, প্রথা কি, প্রথার বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। যেগুলোতে স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো ভালো করে পড়বে। আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্ভব হলে দেখে রাখবে। তবে যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো থেকে যদি পরীক্ষায় আসবে না এমন কথা নয়, তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর 22 নম্বর প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সামাজিকীকরণ বলতে কি বোঝো, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম বা সংস্থা সম্পর্কে আলোচনা করো, বা সামাজিকীকরণের প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখো। 25 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণের সংজ্ঞা দাও। সামাজিকীকরণের মাধ্যম হিসাবে বন্ধু গোষ্ঠী বা খেলার সঙ্গী বা সঙ্গী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। তারপরে 2-4 অধ্যায়ে তোমাদের প্রশ্ন, সমাজ কি, সমাজের বৈশিষ্ট্য প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, সমাজ কি, সমাজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। তারপরে সম্প্রদায় বা জনসম্প্রদায়ের সংজ্ঞা দাও, সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা প্রশ্ন রয়েছে। তারপরে দেখো, সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য লেখো। 30 নম্বর প্রশ্ন, সংঘের সংজ্ঞা দাও, সংঘের বৈশিষ্ট্য গুলি লেখো। সংঘ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য বা সম্পর্ক আলোচনা করো। তারপর প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, সম্প্রদায় সংঘের মধ্যে পার্থক্য লেখো। জাত ও শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো। লোকাচার সম্পর্কে আলোচনা করো। এইগুলো একটু দেখে রাখবে। তারপর প্রশ্ন দেখো, লোকাচারের সংজ্ঞা দাও, এটা অথবা প্রশ্ন। লোকাচারের বৈশিষ্ট্য গুরুত্বগুলি লেখো। লোকাচার ও লোকনীতির পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন, বিচ্ছিন্নতা বা বিচ্যুতির সংজ্ঞা দাও, বিচ্যুতির বৈশিষ্ট্যগুলি লেখো। বিচ্যুত আচরণের ধরন বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। সামাজিক বিচ্যুতির কারণগুলি সম্পর্কে আলোচনা করো বা বিচ্ছিন্নতার কারণগুলি আলোচনা করো। তারপরে সামাজিক নিয়ন্ত্রণ থেকে তোমাদের প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা ও ব্যাখ্যা দাও। তারপরে 38 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম বা সংস্থাগুলি সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণের অবিধিবদ্ধ মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। তারপরে 2-6 অর্থাৎ লাস্ট অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। তারপর সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। তারপরে সামাজিক পরিবর্তনের একটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো, বা সামাজিক পরিবর্তনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এখানে একটি বা দুটি বা তিনটি সম্পর্কে বলতে পারে, তোমরা তখন সেই অনুযায়ী লিখবে, কারণ এটি পরিপূর্ণভাবে সমস্ত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা রয়েছে আমাদের অ্যান্সার শিটে। তাহলে এই ছিল তোমাদের সাজেশন। এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। একটি পেপারের জন্য শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। এরপরে তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি তোমরা দেখছো। এবার প্রথমে সিলেবাস, তারপরে সাজেশন, তারপরে প্রশ্ন উত্তর কিভাবে দেওয়া রয়েছে। এখানে প্রশ্ন, তারপরে উত্তর এখানে দেখতে পাচ্ছ। তোমরা ডেমো দেখতে চাও, তোমরা দেখে নাও সুন্দর করে। এখানে অথবা কতগুলো অথবা দেওয়া রয়েছে দেখো। তারপরে প্রশ্ন পয়েন্টস আকারে সুন্দর করে উত্তর লেখা রয়েছে। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হতে পারবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। তাতে যাতায়াত খরচ রয়েছে, তোমাদের টিউশন ফিজ রয়েছে, প্লাস তোমাদের টিফিন খরচ রয়েছে। সেই হিসাব করতে গেলে তোমরা এক মাসে যে তোমাদের খরচ হয়, সেটা এক মাসের খরচে তোমাদের পুরো 4টি বা 5টি পেপারের কমপ্লিট নোটস হয়ে যাবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে। কারণ একটি পেপারের কমপ্লিট নোটস তুমি পেয়ে যাচ্ছ 250 টাকা, কিন্তু তুমি 250 টাকায় এক মাস তুমি বিভিন্ন জায়গায় যাও, দূর দূরান্তে 10 কিলোমিটার, 20 কিলোমিটার বা 30 কিলোমিটার, 40 কিলোমিটার পর্যন্ত তোমরা যাও। তাতে তোমাদের যে বাস ভাড়া রয়েছে, তারপরে তুমি যাতায়াতের জন্য প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা তোমার যাতায়াত এবং পড়া মিলিয়ে তোমার সময় ব্যয় হচ্ছে, প্লাস তোমাদের টিফিন খরচ হচ্ছে। টিফিন খরচ তোমার 250 টাকায় এক মাসের টিফিন খরচ হবে না, এর বেশি খরচ হবে। তোমরা যাতায়াত যে খরচ হয় সেটাও আমাদের এই 250 টাকার বেশি খরচ হয় এক মাসে তোমাদের যে কোচিং সেন্টারে যাও সেই কোচিং সেন্টারে।
তাহলে তুমি 250 টাকায় যে নোটস তুমি পেয়ে যাচ্ছ কমপ্লিট, সেই নোটসের জন্য তুমি এত টাকা কেন খরচ করবে, এত সময় কেন ব্যয় করবে? এখন সময়ের মূল্য দিতে শেখো। সময়ের মূল্য যদি দিতে না শিখি, তাহলে কিন্তু আমাদের সময় অনেক পিছনে ফেলে দেবে। তাই তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আর যদি প্রয়োজন না হয় তাহলে তোমরা এই সাজেশনগুলো প্রশ্ন ফলো করে পড়াশোনা করতে পারো। তো সেটা তোমাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আমাদের পক্ষ থেকে কাউকে ফোন বা মেসেজ করা হবে না নোটসের জন্য। তোমার প্রয়োজন হলে তোমরা যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আর আমাদের এখানে কোনো রকমের ফ্রড হবে না। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এখানে নোটস তৈরি হয়। আমাদের এটি একটি বিশ্বস্ত সংস্থা। তোমরা একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো। তোমরা পেমেন্ট করবে, তোমরা নোটস পাবে না এমন হবে না। 100% তুমি নোটস পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।